আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের উদ্বোধনের ঠিক আগে হামলা হয় দেশটির রেল নেটওয়ার্কে। হয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা। ফরাসি কর্তৃপক্ষ এই ঘটনার পেছনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী না করলেও ইসরায়েল দাবি করেছে এসব হামলার জন্য ইরান দায়ী। ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি পরিচালনা করেছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এই দাবি করেন। ইসরায়েল কাটজ তার টুইটে লেখেন, ফ্রান্স জুড়ে রেলওয়ে অবকাঠামোর উপর যে নাশকতা হয়েছে প্যারিস অলিম্পিক 2024কে সামনে রেখে তা ইরানের মদদে শয়তানের অক্ষ বা এক্সিস অব ইভিল ও কট্টর ইসলামপন্থীরা এর পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে। টুইটে কাটজ আরও দাবি করেন তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজনকে সতর্ক করেছিলেন। তিনি লেখেন, ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে ইরানিরা ইসরায়েলি প্রতিনিধি দল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। এর আগে গতকাল শুক্রবার ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে সহিংস হামলা চালানো হয়। এতে অন্তত 8 লাখ ভ্রমণকারী বিপাকে পড়েন। একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায়, হামলাকারীরা সুচতুর সমন্বয়ের মাধ্যমে পুরো রেল নেটওয়ার্কে এই নাশকতা চালিয়েছে। ফ্রান্সের রেল সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনসিএফ বলেছে, এই ভয়াবহ ধরনের আক্রমণ আমাদের টিভিজি নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে এই হামলার ফলে অনেকগুলো রুটে ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। উল্লেখ্য, টিভিজি হল হাই স্পিড রেল বা উচ্চগতি রেলের সংক্ষিপ্ত রূপ। সংস্থাটি জানিয়েছে এর ফলে দেশের আটলান্টিক উপকূলীয় অঞ্চল, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সবগুলো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে ইসরায়েল সৌদি প্রসঙ্গ। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে বলে শীর্ষস্থানীয় এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা শুক্রবার আরও বলেছেন, হোয়াইট হাউসে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, এই অঞ্চলে ইরানের প্রভাব কমানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, এর মূল্য যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয় তবেই চুক্তিটি হতে পারে। তা এমনকি মার্কিন নির্বাচনের আগেও হতে পারে। ইসরায়েল ও সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী ইতোপূর্বে সামগ্রিক বিষয়াদি বিবেচনা করে ধারণা করা হয়েছিল যে নভেম্বরে মার্কিন নির্বাচনের আগে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সম্ভব হবে না। এছাড়া কংগ্রেসের একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছিল যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরব নিরাপত্তার নিশ্চয়তা সহ যেসব শর্ত দিয়েছে সেগুলো সমন্বয় করার জন্য যে সময়ের প্রয়োজন তা নির্বাচনের আগে করা সম্ভব নয়। তারা এ ধরনের চুক্তি করা অসম্ভব না বললেও নির্বাচনের আগে সময়ের সাথে পাল্লা দেয়া বেশ কঠিন বলে জানান। তাছাড়া ওই কর্মকর্তারা স্বীকার করেন যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ছাড়া ওই ধরনের চুক্তি করা সম্ভব নয়। গাজার যুদ্ধবিরতির ব্যাপারে সৌদি আরব এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারা একমত পোষণ করেছেন। তারা বলছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলে রিয়াদের পক্ষে স্বাভাবিকীকরণ চুক্তিটি দেশে বা আঞ্চলিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারবে না। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতো বন্দর আল সৌদ নিউ ইয়র্ক টাইমসকে গত এপ্রিলে বলেছিলেন, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। অপরদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা সারায়া আল কোচ জানিয়েছে তারা অবৈধ ইসরায়েলের আশকেলন এলাকা এবং গাজা উপত্যকার আশেপাশে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতিতে রকেট হামলা চালিয়েছে। প্যালেস্টাইন নিউজ এজেন্সি জানায়, এই রকেট হামলার পর আশকেলন এবং গাজা উপত্যকার পাশাপাশি শহরগুলোতে সাইরেন বাজানো হয়। সারায়া আল কোচ একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে খান ইউনিসের পূর্বে দখলদার সেনাবাহিনীর যানবাহন এবং সৈন্যদের উপর নাসের সালাউদ্দিনের ব্যাটালিয়নের সাথে যৌথ আক্রমণের তথ্য দিয়েছে। এদিন আল কুদসের যোদ্ধারা গাজা শহরের একটি স্কুলের ভেতরে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলস্বরূপ বেশ কয়েকজন ইহুদিবাদী সৈন্য আহত হয়েছে।
হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডও একটি সংক্ষিপ্ত বিবৃতিতে নিশ্চিত করেছে যে তারা গাজা শহরের দক্ষিণ পশ্চিমে তালেল হাবি এলাকার আকাশে দখলদার সরকারের সেনাবাহিনীর হেলিকপ্টারে 7টি SAM-7 রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের 2টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। সে সঙ্গে এই যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনাও নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল হাওয়া এলাকায় শুক্রবার এসব হামলা চালায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেড। ব্রিগেডের যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরায়েলের 2টি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেন। গত বছরের নভেম্বর মাসে গাজায় স্থল আগ্রাসন চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশো ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। ইসরায়েল এর আগে দাবি করত যে তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা তেল আল হাওয়া এলাকায় টহলরত একটি ইসরায়েলি সামরিক যানে থাকা এক দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছেন। ইহুদিবাদী সেনারা গত কয়েকদিন ধরে তেল আল হাওয়া এলাকা ও এর নিকটবর্তী শেখ নাসের এলাকায় ব্যাপকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। বিগত 9 মাসে গাজায় দখলদার সেনাদের জল, স্থল ও আকাশপথের ভয়াবহ গণহত্যায় প্রায় 40,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের একটি বড় অংশ নারী ও শিশু। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের নামে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানানো আপত্তি প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি। শুক্রবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র সাংবাদিকদের এই তথ্য জানান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম BBC। এ সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা থেকে সরে এলো। সুনাক নেতানিয়াহুকে ICCর গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন, তবে লেবার সরকার আপত্তি তুলে নিতে পারে তা একদিন আগেই জানা গিয়েছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট গতকাল শুক্রবার জানায়, ICCর প্রধান কৌশলী করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনো চ্যালেঞ্জ জানাবে না। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করা উচিত কিনা এ বিষয়ে যুক্তরাজ্যের বর্তমান সরকারের মতামত কি তা জানতে চাইলে মুখপাত্র সরাসরি উত্তর না দিয়ে বলেন, এটা আদালতের বিষয়। যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল ICC নেতানিয়াহুর বিরুদ্ধে যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন। গাজায় বর্বরতা ও গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন ICCর প্রধান প্রসিকিউটর করিম খান। এছাড়া হামাসের 3 নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি। এবারে বাংলাদেশ ভারত প্রসঙ্গ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে যখন দেশে অস্থিরতা চলমান, ঠিক তখনই কলকাতায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলাদেশে অশান্তির জেরে কেউ পশ্চিমবঙ্গে আশ্রয় চাইলে তাকে ফেরাবে না রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সে কথা স্বীকারও করে নেওয়া হয়েছে। দিল্লি পৌঁছে অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে খুব ভালোভাবে অবহিত। আমি 7 বারের সাংসদ ছিলাম, 2 বার কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি আমি অন্যদের থেকে ভালো জানি, আমাকে শেখানোর দরকার নেই, বরং সঠিক নিয়মগুলো ওরাই শিখে নিক। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে। তবে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাদের আশ্রয় নিশ্চয়ই দেব, কারণ রাষ্ট্রপুঞ্জে সিদ্ধান্ত হয়েছে উদ্বাস্তু হলে তাকে পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ধরনের মন্তব্যে বিভ্রান্তি বাড়বে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, অন্য কোনো রাষ্ট্র সংক্রান্ত যে কোনো বিষয়ই কেন্দ্রীয় সরকারের অধীন।